ভালোবাসা কি শুধুই অধিকার ফলানো নাকি নিঃশব্দে নিজেকে বিলিয়ে দেওয়া? বর্তমান সমাজে আমরা যখন পদমর্যাদা আর বৃত্তের পাল্লায় সম্পর্কের গভীরতা মাপি, তখন এমন কিছু মানুষ নিভৃতে নিজেদের অস্তিত্ব উৎসর্গ করে দেন প্রিয়জনের ভালো থাকার জন্য। আজকের এই সত্য ঘটনাটি শুনলে আপনার হৃদয়ের গভীরে নাড়া দেবে। এটি কেবল এক দম্পতির বিচ্ছেদের গল্প নয়, বরং এটি এক নীরব প্রেমিকের আত্মত্যাগের উপাখ্যান, যে প্রমাণ করে দিয়েছে কাগজ ছেড়ে সম্পর্ক শেষ করা যায়, কিন্তু হৃদয়ের টান মৃত্যু দিয়েও মেটানো যায় না। চোখের জল ধরে রাখা কঠিন হবে, তবুও অনুরোধ রইল পুরো ঘটনাটি জানার। মূল গল্প। বন্ধুরা, এটি খুলনার বয়রা এলাকার একটি মর্মান্তিক সত্য ঘটনা, যেখানে অয়ন রায় নামের একজন অত্যন্ত সাধারণ এবং সাদামাটা মানুষ বসবাস করতেন। অয়নের জীবনে না ছিল আকাশচুম্বী কোনো স্বপ্ন, আর না ছিল ভাগ্যের প্রতি খুব বেশি অভিযোগ। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে সাধারণ বেতনে চাকরি করতেন। মাস শেষে খুব হিসেব করে সংসার চালাতেন এবং বিশ্বাস করতেন যে জীবনটা শান্তিতে কেটে গেলেই সেটাই মানুষের সবচেয়ে বড় সার্থকতা। সেই একই শহরেই অয়নের বাসা থেকে খুব বেশি দূরে থাকতেন শ্রাবন্তী দাস। শ্রাবন্তী ছিলেন মেধাবী ছাত্রী, স্বভাবে বেশ গম্ভীর এবং চোখে এমন সব স্বপ্ন ধারণ করতেন যা দেখার সাহস সচরাচর সবাই পায় না। শ্রাবন্তী বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখতেন এবং সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। দিনরাত তিনি বইয়ের পাতায় ডুবে থাকতেন আর জানালার গ্রিল ধরে বাইরে তাকিয়ে নিজেকে এই বলে সাহস জোগাতেন যে একদিন তিনি কেবল নিজের জন্য নয়, বরং সমাজের মানুষের জন্য বাঁচবেন। অয়ন আর শ্রাবন্তীর বিয়েটা হয়েছিল অত্যন্ত ঘরোয়াভাবে। না ছিল কোনো বিলাসবহুল কমিউনিটি সেন্টার, না ছিল জাঁকজমকপূর্ণ খরচ। শুধুমাত্র দুই পরিবারের কিছু ঘনিষ্ঠ সদস্য, কয়েকজন আত্মীয়, আর এই বিশ্বাসটুকু সম্বল করে যে দুজন মানুষ সারা জীবন একে অপরের পাশে থাকার শপথ নিচ্ছেন। বিয়ের কিছুদিন পর, যখন তাদের সম্পর্কের আড়ষ্ঠতা পুরোপুরি কাটেনি, এক রাতে শ্রাবন্তী সাহস সঞ্চয় করে অয়নকে জিজ্ঞেস করেছিলেন, যদি ভবিষ্যতে আমি অনেক বড় অফিসার হয়ে যাই, যদি আমার পদমর্যাদা তোমার চেয়ে অনেক উপরে চলে যায়, তবে কি তোমার কখনো খারাপ লাগবে? অয়ন সেই প্রশ্নের উত্তরে খুব বেশি সময় নেননি। তিনি কেবল ম্লান হেসে উত্তর দিয়েছিলেন, যদি আমার স্ত্রী জীবনে এগিয়ে যায়, তবে আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে সফল স্বামী বলে মনে করব। সেই উত্তরে শ্রাবন্তী প্রথমবারের মতো এক গভীর স্বস্তি অনুভব করেছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি তার স্বপ্নের সারথি হিসেবে সঠিক মানুষটিকেই বেছে নিয়েছেন। বিয়ের পর তারা খুলনারই একটি ছোট ভাড়া বাসায় তাদের সংসার শুরু করেন। ঘরটা ছোট ছিল, কিন্তু তাদের স্বপ্ন ছিল আকাশ সমান। অয়ন প্রতিদিন সকালে অফিসে চলে যেতেন, আর শ্রাবন্তী সারাদিন কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যেতেন। অনেক সময় ক্লান্তিতে শ্রাবন্তীর চোখ ভিজে আসত, মনে ভয় জাগত যে এত পরিশ্রমের পরেও যদি সাফল্য ধরা না দেয় তবে কি হবে। কিন্তু প্রতিবারই অয়ন খুব বেশি কথা না বলে শ্রাবন্তীর মনোবল বাড়িয়ে দিতেন। তিনি নিজের ব্যক্তিগত চাহিদাগুলো একে একে কমিয়ে দিয়েছিলেন। নিজের জন্য নতুন ফোন কেনা বা জামা কাপড় কেনা বন্ধ করে দিয়েছিলেন। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বা ঘোরাঘুরি কমিয়ে দিয়েছিলেন। এমনকি নিজের শখগুলোকেও বিসর্জন দিয়েছিলেন, যেন শ্রাবন্তীর কোচিং, দামি বই আর টেস্ট পেপার কেনায় কোনো অর্থনৈতিক বাধা না আসে। পাড়া প্রতিবেশীরা আড়ালে বলাবলি করত যে বউ এত পড়াশোনা করছে, স্বামীর চেয়ে অনেক বড় হবে, এসব বিয়ে বেশি দিন টেকে না। কিন্তু অয়ন এসব শুনেও না শোনার ভান করে চুপ থাকতেন, কারণ তিনি বিশ্বাস করতেন সম্পর্কের ভিত্তি কথার জবাবে নয়, একে অপরের প্রতি বিশ্বাসে গড়ে ওঠে। বছর ঘুরে গেল, কঠোর পরিশ্রম অব্যাহত রইল, এবং অবশেষে সেই মাহেন্দ্রক্ষণটি এলো যা তাদের দুজনের জীবনের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিল। পরীক্ষার ফলাফল প্রকাশিত হল এবং নির্বাচিত প্রার্থীদের তালিকায় শ্রাবন্তীর নাম জ্বলজ্বল করছিল। তিনি পুলিশ ক্যাডারে এএসপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। আনন্দের সেই মুহূর্তে শ্রাবন্তী কেঁদে ফেলেছিলেন। তার চোখে একই সাথে ভয় এবং দায়িত্বের ছাপ ছিল, কিন্তু অয়ন তাকে বুকে জড়িয়ে ধরে শুধু এটুকুই বলেছিলেন যে আজ থেকে তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি এখন দেশের সম্পদ ও দায়িত্ব। সেই দিন তারা ঘুণক্ষরেও জানতেন না যে এই সাফল্যই ভবিষ্যতে তাদের সাজানো সম্পর্কের সবচেয়ে কঠিন পরীক্ষা হতে চলেছে। শ্রাবন্তীর অফিসার হওয়ার পর তাদের জীবনের গতি হঠাৎ করেই তীব্র হয়ে গেল। ট্রেনিং, নতুন পোস্টিং, নতুন নতুন মানুষের সাথে পরিচয় আর গুরু দায়িত্ব, সবকিছু এত দ্রুত বদলে গেল যে শ্রাবন্তী নিজেও বুঝতে পারলেন না
কখন তিনি একজন সাধারণ গৃহবধূ থেকে একজন ক্ষমতাধর অফিসার হয়ে উঠলেন। অন্যদিকে অয়ন সেই আগের মতোই রয়ে গেলেন, সেই সাধারণ পোশাক, সেই শান্ত স্বভাব আর সেই সীমাবদ্ধ পৃথিবী। কিন্তু এখন দুজনের পৃথিবী একে অপরের থেকে যোজন যোজন দূরে সরতে শুরু করেছিল। আগে যেখানে তাদের কথোপকথনে আন্তরিকতা ও আপনত্ব থাকত, এখন সেখানে দাপ্তরিক আনুষ্ঠানিকতা জায়গা করে নিল। ফোনের আলাপ ছোট হতে শুরু করল, মেসেজগুলো শুধুমাত্র প্রয়োজনীয় তথ্যের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেল, এবং অনেক দিন এমনও হতো যে দুজনে সারাদিনে একে অপরের সাথে ঠিকঠাক কথাই বলতে পারতেন না। প্রথম পোস্টিংয়ের পর যখন শ্রাবন্তী খুলনার বাইরে অন্য জেলায় গেলেন, তখন অয়ন নিজেকে সান্ত্বনা দিলেন যে এসব চাকরিরই অংশ, কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। কিন্তু সময় স্বাভাবিক হওয়ার বদলে পরিস্থিতি আরও জটিল হতে লাগল। শ্রাবন্তীর চারপাশে এখন উচ্চপদস্থ অফিসাররা, মিটিং, সরকারি গাড়ি আর সবসময় প্রোটোকলের একটা আলাদা চাপ ছিল। ধীরে ধীরে শ্রাবন্তীর মনে হতে লাগল যে অয়ন তার এই নতুন জগৎকে আর বুঝতে পারছেন না, আর অয়নের মনে হতে লাগল যে শ্রাবন্তী এখন আর তাকে বোঝার চেষ্টাও করছেন না। এটা কোনো বড় ঝগড়া বা একদিনে ভেঙে যাওয়া সম্পর্ক ছিল না, বরং প্রতিদিনের ছোট ছোট নীরবতা জমে জমে তাদের মাঝখানে এক বিশাল দেওয়াল তৈরি করেছিল। সমাজ বরাবরের মতো এই দূরত্ব বাড়াতে নিজের বিষাক্ত ভূমিকা পালন করল। আত্মীয়দের খোঁচা, বন্ধুদের উপহাস আর আশেপাশের মানুষের ফিসফিসানি শ্রাবন্তীর কানে পৌঁছতে লাগল। কেউ বলতো, তোমার এখন অনেক সম্মান, এই স্বামী তোমার যোগ্য নয়। আবার কেউ বলতো, এত ক্ষমতাশালী নারীর সাথে ওই সাধারণ মানুষটা কিভাবে সংসার করবে। শ্রাবন্তী প্রথম দিকে এই কথাগুলো উপেক্ষা করার চেষ্টা করতেন, কিন্তু অবচেতন মনে কোথাও না কোথাও এই কথাগুলো তার হৃদয়ে বিষের মতো বাসা বাঁধতে শুরু করেছিল। অন্যদিকে অয়ন সব পরিবর্তন অনুভব করতেন, কিন্তু কখনো মুখ ফুটে কিছু বলতে পারতেন না, কারণ তার ভয় ছিল যে তার বলা শব্দ হয়তো নড়বড়ের সম্পর্কটাকে আরও দুর্বল করে দেবে। ধীরে ধীরে তাদের ঘরে নিস্তব্ধতা বাড়তে লাগল। যেই ঘর একসময় স্বপ্নে ও হাসিতে ভরা থাকত, এখন তা শুধু প্রয়োজনে ও কর্তব্যে সীমাবদ্ধ হয়ে গেল। শ্রাবন্তী যখন ছুটিতে বাড়ি আসতেন, তখন তিনি ক্লান্ত ও খিটখিটে মেজাজে থাকতেন, আর অয়ন তাকে দেখেও কিছু বলার আগে শতবার ভাবতেন। কথায় কথায় ভুল বোঝাবুঝি হতে লাগল, সামান্য বিষয়েও তাদের মধ্যে যোজন যোজন দূরত্ব অনুভব হতে লাগল, এবং একটা সময় এমন এলো যখন দুজনেই মৌন সম্মতিতে মেনে নিলেন যে হয়তো তারা এখন আর একে অপরকে সেভাবে বুঝতে পারছেন না, যেমনটা আগে বুঝতেন। তালাকের সিদ্ধান্তটি কোনো আকস্মিক ঘটনা ছিল না, কিন্তু যখন এটি ঘটল তখন তা খুব শান্তভাবেই সম্পন্ন হলো। না হলো কোনো বড় হাঙ্গামা, না কোনো অভিযোগ পাল্টা অভিযোগ। দুজন ক্লান্ত মানুষ শুধু মেনে নিলেন যে তারা একে অপরের সাথে থেকেও আসলে একা হয়ে গেছেন। কাগজে সই হলো, সম্পর্ক আইনিভাবে শেষ হয়ে গেল, এবং শ্রাবন্তী নিজের সার্ভিস বুক, হাসপাতালের রেকর্ড আর সমস্ত সরকারি কাগজ থেকে অয়নের নাম সরিয়ে নিজের বাবার নাম লিখিয়ে নিলেন। তিনি এসব কোনো প্রতিশোধ বা রাগের বশবর্তী হয়ে করছিলেন না, বরং তার মনে হয়েছিল যে এখন থেকে তাকে একাই জীবনের সব লড়াই লড়তে হবে। তালাকের পর শ্রাবন্তী নিজেকে পুরোপুরি কাজের মধ্যে ডুবিয়ে দিলেন। ডিউটি, মিটিং, ফিল্ড ভিজিট সবকিছু এত বেশি হয়ে গেল যে তিনি নিজের স্বাস্থ্যের খেয়াল রাখার বিন্দুমাত্র সময় পেলেন না। ক্রমাগত কাজের চাপ, অনিয়মিত খাওয়া দাওয়া, ঘুমের অভাব আর মানসিক অবসাদ ধীরে ধীরে তার শরীরকে ভেতর থেকে ভেঙে ফেলতে শুরু করল। কিন্তু তিনি এটাকে কখনো গুরুত্বের সাথে নেননি। তিনি ভেবেছিলেন তিনি মানসিকভাবে শক্ত, তাই সব সামলে নেবেন, কিন্তু শরীর আর কতদিনেই অবহেলা সহ্য করত। কয়েক মাস পর তার ক্লান্তি বাড়তে লাগল, পায়ে জল এসে ফুলে যেতে লাগল, এবং একদিন ডিউটি চলাকালীন হঠাৎ তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। হাসপাতালে পরীক্ষার পর যে রিপোর্ট এলো তা ডাক্তারদেরও চমকে দিল। তার দুটি কিডনি প্রায় অকেজো হয়ে গিয়েছিল এবং ঠিকমতো কাজ করছিল না। ডায়ালিসিস শুরু হলো, এবং ডাক্তাররা পরিষ্কার জানিয়ে দিলেন যে দ্রুত কিডনি ট্রান্সপ্লান্ট ছাড়া তাকে বাঁচানো অসম্ভব। পরিবারের কোনো সদস্যের কিডনির সাথে তার ম্যাচ করছিল না, এবং সময় দ্রুত ফুরিয়ে আসছিল। শেষমেশ হাসপাতালের পরামর্শে খবরের কাগজে একটি বিজ্ঞাপন দেওয়া হলো। সেখানে তার পুরো নাম, পদবি আর শহরের উল্লেখ ছিল, কারণ এখন এটি আর কোনো অফিসারের গোপনীয়তা বা সম্মানের প্রশ্ন নয়, বরং একজন মানুষের জীবন মৃত্যুর প্রশ্ন ছিল। আর ঠিক সেই দিন সকালে খুলনার এক ছোট্ট চায়ের দোকানে অয়ন চা পান করার পর যখন খবরের কাগজটি হাতে নিলেন, তখন তার নজর সেই পরিচিত নামের ওপর আটকে গেল, যাকে তিনি এক মুহূর্তের জন্যেও ভুলতে পারেননি। কিছুক্ষণের জন্য তার মনে হলো যেন খবরের কাগজের অক্ষরগুলো ঝাপসা হয়ে গেছে, হয়তোবা কালি ছড়িয়ে গেছে। কিন্তু তিনি চোখ ডোলে পুনরায় দেখলেন,
নাম সেটাই ছিল, স্পষ্ট এবং নিষ্ঠুর সত্য। সেই নাম, সেই পদবি, সেই হাসপাতাল। অয়নের হাতে ধরা চায়ের কাপটি অজান্তেই কেঁপে উঠল এবং গরম চায়ের কিছু ফোঁটা তার পায়ে পড়ল। কিন্তু তিনি সেদিকে ভ্রুক্ষেপও করলেন না। আশেপাশের শব্দ, দোকানদারের ডাক, রাস্তার কোলাহল সবকিছু যেন হঠাৎ অনেক দূরে মিলিয়ে গেল। সেই মুহূর্তে অয়ন শুধু সেই একটি সংবাদের সামনে দাঁড়িয়েছিলেন, যাতে তার গত জীবনের সমস্ত স্মৃতি ও সত্তা মিশেছিল। তিনি কাগজটি ভাঁজ করলেন, আবার খুললেন, আবার পড়লেন, যেন তার মস্তিষ্ক এই ভয়াবহ সত্যকে মেনে নিতে অস্বীকার করছিল। তালাকের পর তিনি নিজেকে কথা দিয়েছিলেন যে তিনি আর কোনোদিন শ্রাবন্তীর জীবনে ছায়া ফেলবেন না, না তার খবর নেবেন, না তার পথের কাঁটা হবেন। কিন্তু এখন এই একটি খবর তার সব প্রতিজ্ঞা, সব দূরত্ব আর সব অভিমানকে অর্থহীন করে দিয়েছিল। এটি কোনো পুলিশ অফিসারের অসুস্থতার খবর ছিল না, এটি সেই নারীর খবর ছিল যার সাথে তিনি জীবনের সবচেয়ে সাধারণ আর সবচেয়ে পবিত্র স্বপ্নগুলো দেখেছিলেন। অয়ন চুপচাপ চায়ের দাম কাউন্টারে রাখলেন এবং কাউকে কিছু না বলে দোকান থেকে বেরিয়ে এলেন। রাস্তায় হাঁটতে গিয়ে তার পা ভারী লাগছিল, যেন প্রতিটি কদমে কোনো পুরনো স্মৃতি তাকে পেছনে টেনে ধরছে। মাথায় হাজারো প্রশ্নের ভিড়। কবে থেকে সে অসুস্থ? অবস্থা কতটা গুরুতর? তার নিজের ক্ষমতাশালী আত্মীয়রা কেন এগিয়ে এলো না? আর সবচেয়ে বড় প্রশ্ন, এখন কি অনেক দেরি হয়ে গেছে? কিন্তু এই প্রশ্নগুলোর ভিড়ে একটি বিষয় তার কাছে স্ফটিকের মতো পরিষ্কার ছিল, তাকে হাসপাতালে যেতে হবে, এখনই, এই মুহূর্তেই। হাসপাতালের গেটে পৌঁছাতে পৌঁছাতে তিনি প্রথমবারের মতো নিজের বুকের হৃৎস্পন্দন এত দ্রুত শুনতে পেলেন। সেই পরিচিত ওষুধের গন্ধ, সাদা দেওয়াল আর সেই দম বন্ধ করা অস্থিরতা, যা যে কোনো হাসপাতালে পা রাখলেই অনুভব হয়। তিনি কাউকে নিজের পরিচয় দিলেন না, কাউকে বললেন না যে তিনি কে বা কেন এসেছেন। রিসেপশনে গিয়ে শুধু খবরের কাগজের সেই অংশটি দেখালেন আর ধীর ও কাঁপা গলায় জিজ্ঞেস করলেন যে খবরটি সঠিক কিনা। রিসেপশনিস্ট কম্পিউটারে কিছু তথ্য দেখে মাথা নাড়ল আর জানালো যে রোগীকে ডায়ালিসিসে রাখা হয়েছে এবং অবস্থা স্থিতিশীল হলেও অত্যন্ত আশঙ্কাজনক। অয়ন সেখানেই একটি চেয়ারে বসে পড়লেন। প্রথমবারের মতো তার মনে হল যে তিনি ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছেন। এত বছর ধরে তিনি নিজের কষ্টকে কাজ, নীরবতা আর অভ্যাসের আড়ালে লুকিয়ে রেখেছিলেন, কিন্তু আজ সব বাঁধ ভেঙে যাচ্ছিল। কিছুক্ষণ পর একজন ডাক্তার বাইরে এলেন। অয়ন সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলেন, কোনো ডোনার কি পাওয়া গেছে? ডাক্তার পরিষ্কার ভাষায় বললেন, এখনও পর্যন্ত কোনো ম্যাচ পাওয়া যায়নি, আর সময় আমাদের হাতে খুব কম। ডাক্তারের কণ্ঠে কোনো ভান ছিল না, ছিল শুধুই নিষ্ঠুর বাস্তবতা। অয়ন আর কোনো প্রশ্ন করলেন না, তিনি শুধু দৃঢ় কণ্ঠে বললেন যে তিনি পরীক্ষা করাতে চান। ডাক্তার তাকে আপাদমস্তক দেখলেন, হয়তো বোঝার চেষ্টা করছিলেন এই সাধারণ মানুষটির মনে কি চলছে। তাকে ঝুঁকির কথা বোঝানো হলো, আইনি আনুষ্ঠানিকতা সম্পর্কে বলা হলো এবং সতর্ক করা হলো যে এটি কোনো ছোট সিদ্ধান্ত নয়। অয়ন সব শুনলেন, কিন্তু তার মুখমনে কোনো দ্বিধা বা ভয় ছিল না। তিনি সেটাই করলেন যা তার বিবেক সঠিক বলে রায় দিল। তার কাছে এটি কোনো সাহসিকতা বা ত্যাগের বিষয় ছিল না, বরং এটি ছিল এক পবিত্র দায়িত্ব যা তিনি বিয়ের দিনেই স্বীকার করে নিয়েছিলেন, যদিও পৃথিবী ও সমাজ সেই দায়িত্বের নাম মুছে ফেলেছে। পরীক্ষার প্রক্রিয়া শুরু হল। রক্তের রিপোর্ট, অপেক্ষা, সবকিছু খুব সাধারণ ছিল, কিন্তু প্রতিটি মিনিট অয়নের কাছে পাহাড় সমান মনে হচ্ছিল। যখন রিপোর্ট এলো আর ডাক্তার জানালেন যে টিস্যু ও রক্তের গ্রুপ পুরোপুরি ম্যাচ করেছে, তখন অয়ন স্বস্তির নিঃশ্বাস ফেললেন, যেন কোনো বিশাল বোঝা তার বুক থেকে নেমে গেল। ডাক্তার আবারও বোঝালেন যে ডোনারের জন্য ভবিষ্যতে শারীরিক জটিলতা পোহাতে পারে, জীবন আর আগের মতো সহজ থাকবে না এবং ঝুঁকি সব সময় থাকবে। অয়ন শুধু একটি প্রশ্নই জিজ্ঞেস করলেন, শ্রাবন্তী কি পুরোপুরি সুস্থ হয়ে যাবে? ডাক্তার মাথা নেড়ে ইতিবাচক সাড়া দিলেন এবং বললেন, সম্ভাবনা খুবই ভালো। এখানেই অয়নের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল। তিনি কাউকে ফোন করলেন না, কারো পরামর্শ নিলেন না। তার মনে হল এই সিদ্ধান্তে অন্য কারো মতামতের কোনো প্রয়োজন নেই, এটি একান্তই তার ও তার ভালোবাসার ব্যাপার। তিনি ডাক্তারকে পরিষ্কার বলে দিলেন যে তিনি কিডনি দান করবেন, কিন্তু শর্ত হল তার পরিচয় রোগীকে কোনোভাবেই জানানো যাবে না। ডাক্তার কিছুক্ষণ অবাক হয়ে চুপ রইলেন, তারপর আনুষ্ঠানিক সম্মতি দিয়ে দিলেন। কাগজে সই হল, অপারেশনের তারিখ ঠিক হল, আর সবকিছু দ্রুত গতিতে এগিয়ে যেতে লাগল, যেন এই পুরো প্রক্রিয়াটি বিধাতা আগে থেকেই লিখে রেখেছিলেন। অন্যদিকে শ্রাবন্তী হাসপাতালের কেবিনে শুয়েছিলেন।
ডায়ালাইসিস মেশিনের একঘেয়ে শব্দ, শিরায় ফোটানো সূঁচ আর বারবার বদলে যাওয়া নার্সদের মুখ সবকিছু তাকে ক্লান্ত করে তুলেছিল। তিনি জানতেন তার অবস্থা গুরুতর, কিন্তু তিনি কারো সামনে নিজের দুর্বলতা প্রকাশ করেননি। তিনি জানতেন না যে ওই একই হাসপাতালের 4 দেয়ালের ভেতরে ওই একই সময়ে তার জীবনের সাথে জড়িয়ে থাকা সবচেয়ে বড় সিদ্ধান্তটি অন্য কেউ নিঃশব্দে নিয়ে ফেলেছে। তিনি শুধু এতটুকু জানতেন যে কোনো এক অচেনা ফেরেশতা তার জীবন বাঁচানোর জন্য এগিয়ে এসেছে, যার নামটুকুও তিনি জানেন না। অপারেশনের দিন ঘনিয়ে এলো। হাসপাতালে সেই ব্যস্ততা, সেই তোড়জোড়। কিন্তু অয়ন আর শ্রাবন্তীর মধ্যে কোনো দেখা হলো না। অয়নকে যখন স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি চোখ বন্ধ করে নিলেন। সেই মুহূর্তে তার মাথায় কোনো মহৎ চিন্তা ছিল না, ছিল শুধু একটা অদ্ভুত প্রশান্তি। তার মনে হল হয়তো জীবন তার কাছ থেকে যা নেওয়ার ছিল তা এখন নিচ্ছে, আর যা দেওয়ার ছিল তা তিনি হাসি মুখে দিয়ে দিচ্ছেন। ডাক্তারদের কয়েক ঘণ্টার আপ্রাণ প্রচেষ্টার পর অপারেশন সফল হল। কিন্তু অপারেশন শেষ হওয়ার পর হাসপাতালের সেই তলায় দুটি আলাদা আলাদা ঘরে দুটি সম্পূর্ণ ভিন্ন গল্প চলছিল। একটি ঘরে শ্রাবন্তী ছিলেন, যার শরীরে নতুন কিডনি ধীরে ধীরে কাজ শুরু করছিল এবং তিনি নতুন জীবনের পথে ফিরছিলেন। আর ওই একই হাসপাতালের অন্য ওয়ার্ডে অয়ন ছিলেন, চুপচাপ শুয়ে, কোনো শব্দ ছাড়া, ঠিক যেমন তিনি সারা জীবন কাটিয়েছেন। কেউ ঘুণাক্ষরেও টের পেল না যে একই ছাদের নিচে মাত্র কয়েকটা দেয়ালের ব্যবধানে একটি জীবন মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে, আর অন্য একটি জীবন খুব ধীরে ধীরে নিভে যাচ্ছে। শ্রাবন্তীর যখন জ্ঞান ফিরল, তখন সবার আগে তিনি নিজের শরীরে এক অদ্ভুত পরিবর্তন ও দুর্বলতা অনুভব করলেন। কিন্তু সেই দুর্বলতায় সেই মরণ যন্ত্রণা ছিল না, যা গত কয়েক সপ্তাহ ধরে তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ডাক্তাররা হেসে জানালেন যে ট্রান্সপ্লান্ট সফল হয়েছে এবং নতুন কিডনি কাজ করা শুরু করে দিয়েছে। এই কথা শুনে শ্রাবন্তীর চোখ আনন্দাশ্রুতে ভরে এলো। প্রথমবারের মতো তার মনে বিশ্বাস জন্মাল যে হয়তো তিনি সত্যিই বেঁচে যাবেন। প্রতিটি দিন পার হওয়ার সাথে সাথে তার রিপোর্ট ভালো হতে লাগল। ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিক হতে শুরু করল, ডায়ালাইসিসের প্রয়োজন ফুরিয়ে এলো, আর নার্সরা তাকে আশ্বস্ত করতে শুরু করল যে কয়েকদিনের মধ্যেই তাকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হবে। শ্রাবন্তীর ফ্যাকাশে চেহারায় আবার প্রাণের স্পন্দন ফিরতে শুরু করেছিল। তার কণ্ঠস্বরে আগের সেই দৃঢ়তা ফিরে আসছিল এবং তিনি ধীরে ধীরে পুনরায় নিজের ভেতরের সেই অফিসার সত্তাকে অনুভব করতে শুরু করেছিলেন। কিন্তু এই সময়ে ওই একই হাসপাতালের অন্য ওয়ার্ডে অয়নের অবস্থা তেমন ছিল না যেমনটা ডাক্তাররা আশা করেছিলেন। অপারেশনের পর শুরুর 2 দিন তিনি মোটামুটি স্বাভাবিক ছিলেন। ব্যথা ছিল, দুর্বলতা ছিল, যা প্রত্যাশিতই ছিল। তিনি নার্সদের কাছে কখনো ব্যথার কথা বলে বিরক্ত করেননি, না কোনো ডাক্তারকে বাড়তি প্রশ্ন করেছেন। তিনি শুধু নীরবে সব সহ্য করছিলেন। কিন্তু 3য় দিন থেকে তার শরীরে তীব্র জ্বর আসতে শুরু করল। শুরুতে ডাক্তাররা এটাকে সাধারণ পোস্ট অপারেটিভ সংক্রমণ মনে করে অ্যান্টিবায়োটিক বাড়িয়ে দিলেন। কিন্তু অয়নের শরীর ভালো হওয়ার বদলে আরও দ্রুত খারাপ হতে লাগল। শ্বাস নিতে ভীষণ কষ্ট হতে লাগল। শরীর হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে যেত, আবার কখনো তিনি কোনো কারণ ছাড়াই ঘামে ভিজে যেতেন। শ্রাবন্তী এখন জ্ঞান ফিরে পেয়েছেন এবং ধীরে ধীরে হাসপাতালের পরিবেশ ও নতুন জীবন অনুভব করতে শুরু করেছেন। তাকে জানানো হয়েছিল যে তার ডোনার একজন দয়ালু অচেনা ব্যক্তি, যিনি নিজের পরিচয় গোপন রাখার শর্ত দিয়েছেন। এই বিষয়টি তাকে ভেতর থেকে খুব ভাবাত। তিনি বারবার ডাক্তারদের অনুরোধ করতেন, আমি কি সেই মানুষটির সাথে একবার দেখা করতে পারি যিনি আমাকে পুনর্জন্ম দিলেন? কিন্তু প্রতিবার তিনি একই যান্ত্রিক উত্তর পেতেন যে এখন এটা সম্ভব নয়, ডোনারের বারণ আছে। শ্রাবন্তীর কাছে এই গোপনীয়তা অদ্ভুত লাগত, কিন্তু তিনি আর বেশি জোর দেননি। তিনি নিজের দ্রুত সুস্থ হয়ে ওঠার দিকে মনোযোগ দিতে লাগলেন, এই আশায় যে সুস্থ হয়ে একদিন তিনি সেই মহান মানুষটিকে খুঁজে বের করে ধন্যবাদ জানাবেন। ওদিকে অয়নের কেবিনে এখন ডাক্তারদের ছোটাছুটি বাড়তে শুরু করেছিল। সর্বোচ্চ মাত্রার ওষুধ দেওয়া সত্ত্বেও তার জ্বর নামছিল না। ডাক্তাররা আরও গভীর পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। রিপোর্টে দেখা গেল একটি কিডনির ভরসায় তার শরীর যে ধকল সহ্য করার কথা ছিল তা অয়নের জন্য অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে।
তার বয়স, আগে থেকেই ভেঙে পড়া স্বাস্থ্য আর অপারেশনের পরবর্তী মারাত্মক সংক্রমণ সব মিলে পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছিল। ডাক্তার এখন ঘন ঘন তার ঘরে আসতেন। নার্সদের চলাফেরায় আগের চেয়ে বেশি সতর্কতা ও আতঙ্ক চলে এসেছিল। কিন্তু অয়ন এখনও সেই একই ছিলেন, শান্ত, অভিযোগহীন, চোখের ভাষায় কোনো মৃত্যু ভয় নেই। শ্রাবন্তীকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে শিফট করে দেওয়া হলো। তিনি প্রথমবারের মতো হাসপাতালের জানালা দিয়ে বাইরের ঝলমলে পৃথিবী দেখলেন। তার মনে হল যেন তিনি অন্ধকার সুড়ঙ্গ পার হয়ে আলোতে ফিরে এসেছেন। তার পরিবারের লোকেরা স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন। সবাই বলছিলেন, যাক, এখন আর কোনো ভয় নেই। ঠিক সেই একই সময়ে ওই একই হাসপাতালের অন্য করিডরে অয়নকে সাধারণ বেড থেকে পুনরায় আইসিইউতে শিফট করা হচ্ছিল। তার শ্বাস ক্রমশ দ্রুত ও অগভীর হচ্ছিল, অক্সিজেনের চাহিদা বাড়ছিল, আর ডাক্তাররা এখন নিজেদের মধ্যে বলাবলি করছিলেন যে পরিস্থিতি খুবই নাজুক। অয়ন সব বুঝতে পারছিলেন। তিনি অনুভব করছিলেন যে তার শরীর এখন আর তাঁর কথা শুনছে না। মাঝে মাঝে তার চোখ বুঝে আসত, আর তার মনে পড়ত খুলনার সেই ছোট বাসা, শ্রাবন্তীর বইয়ের স্তূপ, তার পড়ার টেবিলের আলো, আর সেই প্রশ্ন যা তিনি বিয়ের শুরুতে শ্রাবন্তীকে করেছিলেন। সেই স্মৃতিগুলোতে তার বিন্দু মাত্র অনুশোচনা ছিল না। তার হৃদয় শুধু এই পরম শান্তি ছিল যে শ্রাবন্তী এখন সুস্থ হয়ে উঠছেন। এই আত্মতৃপ্তি তাকে মৃত্যুসজ্জায় প্রতিটি যন্ত্রণাকে সহ্য করার শক্তি দিচ্ছিল। শ্রাবন্তী এখন নিজের পায়ে দাঁড়াতে শুরু করেছিলেন। ডাক্তাররা তাকে সুসংবাদ দিলেন যে আর ২-১ দিনের মধ্যেই তাকে রিলিজ দেওয়া হতে পারে। তিনি বাড়ি যাওয়ার আগে আবারও ডোনারের ব্যাপারে জানতে চাইলেন। এবার ডাক্তারদের চেহারায় এক অদ্ভুত ও ভারী নীরবতা লক্ষ্য করলেন তিনি। তারা কথা এড়িয়ে অন্য প্রসঙ্গে চলে গেলেন। শ্রাবন্তীর সিক্সথ সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় তাকে সতর্ক করে দিল যে কোথাও কিছু একটা ঠিক নেই। সেই রাতে যখন তিনি নিজের কেবিনে ঘুমানোর চেষ্টা করছিলেন, হাসপাতালের করিডরে হঠাৎ কোলাহল বেড়ে গেল। স্ট্রেচারের চাকা গড়ানোর শব্দ, নার্সদের উচ্চস্বরে নির্দেশ দেওয়া, আর এক ওয়ার্ড থেকে আইসিইউর দিকে ডাক্তারদের দৌড়াদৌড়ি। সেই সময় অয়ন নিজের কেবিনে শেষবারের মতো চোখ মেললেন। তার চারপাশে লাইফ সাপোর্ট মেশিনের যান্ত্রিক শব্দ ছিল, কিন্তু তার মনোযোগ অন্য কোথাও ছিল। তিনি মনে মনে সেই বাক্যটিই পুনরাবৃত্তি করলেন যা তিনি একসময় শ্রাবন্তীকে বলেছিলেন, তোমার সফলতাই আমার জীবনের সবচেয়ে বড় জয়। কিছু মুহূর্ত পরেই মনিটরের আঁকাবাঁকা রেখাটি সোজা হয়ে গেল, এবং হাসপাতালের সেই তলায় এক ভুতুড়ে নিস্তব্ধতা নেমে এলো। নার্সদের গলার স্বর নিচু হয়ে গেল, ডাক্তারদের ব্যস্ততা থেমে গেল, আর স্ট্রেচারটি সেখানেই স্থির হয়ে রইল, যেখানে প্রায়ই জীবন হার মেনে যায়। অয়নের শরীর শান্ত হয়ে পড়ে রইল, খুব শান্ত, যেন তিনি দীর্ঘ জীবনব্যাপী চলা এক ক্লান্তি অবশেষে নামিয়ে রেখেছেন। ডাক্তাররা ঘড়ি দেখে মৃত্যুর সময় নোট করলেন, ডেথ সার্টিফিকেটের কাগজ পূরণ করলেন, আর দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে এলেন। সেই ঘরে এখন আর কোনো শব্দ ছিল না, শুধু একজন মানুষ শুয়েছিলেন, যিনি কোনো শব্দ ব্যয় না করেই নিজের সব কিছু দিয়ে নিঃস্ব হয়ে চলে গেলেন। পরদিন সকালে শ্রাবন্তীর কেবিনের দরজা খুলল। সেই প্রধান ডাক্তার ভেতরে এলেন, কিন্তু এবার তার চেহারায় সেই পেশাদার গাম্ভীর্য বা আশ্বাস ছিল না। তার চোখ মাটির দিকে নামানো ছিল, গলার স্বরে ছিল স্পষ্ট দ্বিধা। শ্রাবন্তী সেই মুহূর্তেই বুঝে নিলেন যে খুব ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। তিনি সোজা জিজ্ঞেস করলেন, ডাক্তার, কোনো সমস্যা হয়েছে? আমার রিপোর্ট কি খারাপ এসেছে? ডাক্তার কয়েক সেকেন্ড সময় নিলেন, তারপর ভারী গলায় বললেন, ম্যাম, আপনার সাথে আমাদের কিছু জরুরি কথা আছে, দয়া করে আমার সাথে আসুন। শ্রাবন্তী আর কোনো প্রশ্ন করলেন না। তিনি হুইলচেয়ারের দিকে তাকালেন আর কোনো কথা না বলে তাতে বসে পড়লেন। করিডোরগুলো আজ তার কাছে খুব লম্বা আর অচেনা মনে হচ্ছিল। সেই একই হাসপাতাল, সেই একই আলো বাতাস, কিন্তু প্রতিটি চাকার ঘূর্ণনের সাথে তার মন অজানা শঙ্কায় ভারী হয়ে যাচ্ছিল। ডাক্তার তাকে যেদিকে নিয়ে যাচ্ছিলেন তা সাধারণ ওয়ার্ড বা আইসিইউ ছিল না। এই রাস্তাটি ছিল হাসপাতালের মর্গের দিকের নির্জন পথ। শ্রাবন্তীর হাত অজান্তেই হুইলচেয়ারের হাতল শক্ত করে চেপে ধরল। তার মস্তিষ্ক ক্রমাগত নিজেকে প্রবোধ দিচ্ছিল যে আমি তো বেঁচে গেছি, সব ঠিক আছে, কিন্তু তার মন অন্য এক সংকেত দিচ্ছিল। অবশেষে তারা একটি ছোট রুমের সামনে থামলেন। বাইরে কোনো নাম ফলক ছিল না, শুধু একটি সাধারণ দরজা। ডাক্তার খুব নিচু স্বরে বললেন, ম্যাম, যিনি আপনাকে কিডনি দিয়ে নতুন জীবন দিলেন, তার শারীরিক অবস্থা হঠাৎ করেই খারাপ হয়ে গিয়েছিল।
আমাদের শত চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শ্রাবন্তী কথাটা শুনলেন, কিন্তু তার মস্তিষ্কে তার ঢুকতে সময় নিল। তার মনে হল হয়তো তিনি ভুল শুনেছেন। তিনি শুধু অস্ফুট স্বরে বললেন, আমি তাকে দেখতে চাই, এক্ষুনি। ডাক্তার মাথা নেড়ে সম্মতি দিলেন এবং দরজা খুলে দিলেন। ভেতরে আবছা আলো জ্বলছিল, মাঝখানে একটি স্ট্রেচার রাখা, তার ওপর সাদা চাদরে ঢাকা একটি দেহ। ঘরটি ছিল অসম্ভব শান্ত, মৃত্যুর শীতলতা সেখানে বিরাজমান। ডাক্তার ধীর পায়ে এগিয়ে গিয়ে চাদরটি সরালেন। সেই মুহূর্তে শ্রাবন্তীর পৃথিবী সেখানেই থমকে গেল। সামনে অয়ন শুয়ে আছেন, সেই অয়ন যাকে তিনি একসময় সাধারণ ও অযোগ্য মনে করেছিলেন, সেই অয়ন যার সাথে তিনি জীবনের সবচেয়ে নির্ভেজার দিনগুলো কাটিয়েছিলেন, সেই অয়ন যার নাম তিনি কাগজ থেকে আইনিভাবে মুছে ফেলেছিলেন, কিন্তু যিনি তার রক্তে ও নিঃশ্বাসে মিশে রইলেন। শ্রাবন্তীর গলার স্বর আটকে গেল। তিনি চিৎকার করতে চাইলেন, কিন্তু পারলেন না। শুধু তার চোখ দুটো বিস্ময়ে ও যন্ত্রণায় বিস্ফোরিত হয়ে রইল। কয়েক সেকেন্ড পর তার হাত পা কাঁপতে লাগল এবং তিনি হুইল চেয়ার থেকে গড়িয়ে মেঝেতে বসে পড়লেন। সেই মুহূর্তে তার গায়ের দামি পুলিশি উর্দি, তার পদমর্যাদা, তার ক্ষমতা সবকিছু ধুলোয় মিশে গেল। তিনি তখন শুধুই একজন অনুতপ্ত নারী, যিনি বড্ড দেরিতে বুঝতে পেরেছিলেন যে যাকে তিনি হারিয়ে ফেলা অতীত মনে করেছিলেন, তিনিই শেষ মুহূর্ত পর্যন্ত তার বর্তমান ও ভবিষ্যতের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি কাঁপা কাঁপা হাতে অয়নের ঠান্ডা মুখ স্পর্শ করলেন। সেই স্পর্শে তিনি সেই পরিচিত শান্তি অনুভব করলেন, যা একসময় তাদের ছোট সংসারে অয়নের নীরব উপস্থিতিতে পাওয়া যেত। তার চোখ দিয়ে কোনো শব্দ ছাড়াই জলের ধারা নামতে লাগল। তার ঠোঁট কাঁপতে কাঁপতে শুধু এটুকুই বলতে পারল, আমি তোমাকে কাগজ থেকে সরিয়ে দিয়েছিলাম অয়ন, কিন্তু তুমি তো আমাকে জীবন থেকে সরিয়ে দাওনি। সেই একটি বাক্যে তার সারা জীবনের অনুশোচনা ও হাহাকার মূর্ত হয়ে উঠল। হাসপাতালের সেই নির্জন ঘরে সেদিন কোনো মিডিয়া ছিল না, কোনো ক্যামেরা ছিল না, শুধু একটি পরম সত্য ছিল যা নিঃশব্দে সবার সামনে উদ্ঘাটিত হল। পরের দিন যখন অয়নের শেষকৃত্য সম্পন্ন হল, শ্রাবন্তী সেখানে মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। তার পরনে কোনো ইউনিফর্ম ছিল না, ছিল না কোনো অফিসারের পরিচয়। তিনি দাঁড়িয়েছিলেন একজন সদ্য বিধবা স্ত্রীর মতো। চিতার আগুন জ্বলে উঠল, আর তার ভেতরে জমে থাকা অহংকার ও ভুল ধারণাগুলো চিরকালের জন্য পুড়ে ছাই হয়ে গেল। তিনি হাড়ে মজ্জায় উপলব্ধি করলেন যে সমাজ যে মানুষটাকে সাধারণ বলে তুচ্ছ করেছিল, সেই মানুষটিই আসলে সবচেয়ে অসাধারণ কাজটি করে দিয়ে গেল। কয়েক সপ্তাহ পর শ্রাবন্তী পুনরায় তার ডিউটিতে যোগ দিলেন। সেই একই শহর, সেই রাস্তাঘাট, সেই অপরাধ ও বিচার। কিন্তু এখন প্রতিটি কেস ফাইল, প্রতিটি পারিবারিক বিরোধের অভিযোগ তাকে অয়নের কথা মনে করিয়ে দিত। তিনি এখন আর আগের সেই কঠিন অফিসার ছিলেন না। তিনি এখন অনেক বেশি শান্ত, অনেক বেশি মানবিক। যখনই কোনো বিবাহ বিচ্ছেদের ফাইল তার টেবিলে আসত, তিনি কলম থামিয়ে এক মুহূর্ত ভাবতেন, ইস, মানুষ যদি বুঝতে পারত যে সম্পর্ক কাগজের শর্ত দিয়ে নয়, বরং একে অপরের জন্য করা ত্যাগ দিয়ে টিকিয়ে রাখতে হয়। এই গল্পটি কোনো সফল অফিসারের গল্প নয়। এই গল্পটি সেই অখ্যাত মানুষটির, যিনি কিছু না বলে, কোনো প্রতিদান না চেয়ে নিজের পুরো জীবন বিলিয়ে দিলেন, আর শিক্ষা দিয়ে গেলেন সেই সমাজকে যারা প্রায়ই ভুলে যায় যে সবচেয়ে বড় হিরো সবসময় সেই ব্যক্তি হয় না যে সবচেয়ে বেশি কথা বলে, বরং সেই হয় যে হাসি মুখে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করে। বন্ধুরা, সম্পর্ক কখনো দলিলের কাগজে সই করলেই ভাঙে না। সম্পর্ক তখনই ভাঙে যখন আমরা আমাদের প্রিয়জনের নীরবতা ও ত্যাগকে বোঝা বন্ধ করে দিই। প্রায়ই দেখা যায় যে মানুষটি সংসারে সবচেয়ে কম কথা বলে, সেই মানুষটিই আসলে সবচেয়ে বড় খুঁটি হয়ে দাঁড়িয়ে থাকে। আর যখন তার কদর বোঝা যায়, তখন বড্ড দেরি হয়ে যায়। এখন একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনার জীবনেও কি এমন কোনো মানুষ আছেন যিনি কোনো অভিযোগ ছাড়াই আপনার জন্য সবকিছু করে যাচ্ছেন? আপনি কি তার গুরুত্বকে অবহেলা করছেন না তো? সাবধান হন, এমন যেন না হয় যে যেদিন আপনি তার শূন্যতা অনুভব করবেন, সেদিন আপনার হাতে কেবল অনুশোচনাই অবশিষ্ট থাকবে। যদি আপনার মনে কোনো প্রিয় মানুষের মুখ ভেসে ওঠে, তবে আজ নয়, এক্ষুনি তার সাথে কথা বলুন। মান অভিমান ভুলে তাকে জড়িয়ে ধরুন, কারণ জীবন বারবার শুধরানোর সুযোগ দেয় না। এমন যেন না হয় যেদিন আপনার কথা বলার সময় হবে, সেদিন শোনার মানুষটিই আর নেই। যদি আজকের এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় এবং আপনার চোখ ভিজিয়ে দেয়, তবে গল্পটি শেয়ার করে অন্যদেরও এই সত্যটি জানার সুযোগ করে দিন।